আগের দিন রাতে দেরি করে ঘুমানোর জন্য বেশ বেলা করে ঘুম থেকে উঠল মেঘ। প্রথমে ভেবেছিল ও একাই হয়তো দেরি করে উঠেছে, কিন্তু পরে শোয়া থেকে উঠে বসতেই দেখল সারিকা, সাইফা, দিশা তিনজনই এলোমেলো হয়ে ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছে। মেঘ কতক্ষণ কপালে হাত দিয়ে বসে রইল, কারণ মেঘ ওদের তিনজনের জন্য বেড ছেড়ে দিয়ে নিজে এসে সোফায় শুয়েছে। আর তিনজনকে এত বড় একটা বেড দেওয়ার সত্ত্বেও সবগুলো বেড থেকে ফ্লোরে পড়ে গেছে। আর পড়েছে ভালো কথা, কিন্তু পড়ার পর আবার এভাবে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মেঘ ফোঁস করে নিঃশ্বাস ফেলে বসা থেকে দাঁড়িয়ে ওদের কাছে গিয়ে ওদের তিনজনকেই ঘুম থেকে তুলতে লাগল। কিন্তু ওদের উঠার কোনো নামই নেই। অবশেষে বহু কষ্টে প্রায় আধ ঘন্টা পর মেঘ ওদের তুলতে সক্ষম হল। ওরা ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করে নিল। এখন দুপুর 12:30 বাজে। কালকে অনেক রাতে হিয়ানদের বাড়ি থেকে ওরা অভিদের বাড়িতে ফিরে এসেছে। আসার পর সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপর প্রায় সকালের দিকে ঘুমিয়েছে। সারিকা, সাইফা, দিশা, মেঘ ব্রেকফাস্ট করে উপরে এসে আবার রেডি হতে লাগল। আজকে সন্ধ্যায় আলিশার গায়ে হলুদ। সন্ধ্যাবেলা বরপক্ষের সবাই এই বাড়িতে আসবে। বরকনের গায়ে হলুদ একসাথেই হবে। তার আগে মেয়ের বাড়ির লোকেরা ছেলের বাড়িতে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে যাবে, আর ছেলের বাড়ির লোকেরা মেয়ের বাড়িতে তত্ত্ব নিয়ে আসবে। মেঘ, সারিকা, সাইফা আর অভিদের কিছু কাজিন মিলে হিয়ানদের বাড়িতে যাবে তত্ত্ব দিতে। আর দিশা আলিশাকে নিয়ে প্রথমে টুকিটাকি শপিং করবে, তারপর লাঞ্চটা রেস্টুরেন্টে করে ওখান থেকে পার্লারে চলে যাবে। দুপুর রাত 2টো। কিছুক্ষণ আগেই মেঘরা চৌধুরী বাড়িতে এসেছে। এখানে এসে ওরা গেস্টদের সাথে ড্রয়িং রুমে বসে আছে। নিজেদের বাড়িতে এভাবে গেস্ট হয়ে আসায় সারিকা, সাইফার ভীষণ হাসি পাচ্ছে। ওরা কোনো রকম দাঁতে দাঁত চেপে হাসিটা কন্ট্রোল করে রেখেছে। কিছুক্ষণ বসে থাকার পর সার্ভেন্টরা এসে মেঘদের জন্য হালকা পাতলা স্ন্যাক্স, ফ্রুটস দিয়ে যায়। মেঘ মিষ্টির বাটি হাতে নিয়ে একটা মিষ্টি মুখে দিতেই ওর চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। ওর মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মিষ্টিটা গলার কাছে আটকে গেছে। মেঘ হাতে থাকা মিষ্টির বাটিটা টেবিলের উপর রেখে সবাইকে খাওয়ার জন্য মানা করতে যাবে। তার আগেই কোথা থেকে আহান উড়ে এসে মেঘের পাশে ধপ করে বসে পড়ল। তারপর মেঘের রাখা মিষ্টির বাটি টানিয়ে চামচ দিয়ে আরেকটা মিষ্টি মেঘের দিকে বাড়িয়ে দিয়ে বলল, একটা মিষ্টি এতক্ষণ বসে খেলে হবে বেআইন সাহেবা? মুখেরটা তাড়াতাড়ি শেষ করে আরেকটা নিন। বাকিরাও ততক্ষণে মিষ্টি নিয়ে খাওয়া শুরু করল, কিন্তু এক বাইট দেওয়ার পর কেউই আর দ্বিতীয় বাইট দেওয়ার মতো অবস্থায় নেই। সবাই মুখের মধ্যে মিষ্টি নিয়ে বসে আছে, না পারছে গিলতে আর না পারছে ফেলতে। অবশ্য এটাকে মিষ্টি বলা চলে না। মিষ্টিতে তো চিনি দিয়ে শিরা দেওয়া হয়, কিন্তু এটাতে শুধু লবণ দিয়ে শিরা দেওয়া হয়েছে। অতিরিক্ত লবণ দেওয়ায় মিষ্টিটা একদম তেতো হয়ে গেছে। মেঘ গিলছে না দেখে আহান এক গ্লাস সাদা পানি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, বেআইন সাহেবা নিজেই একটু বেশি সুইট তো, তাই হয়তো এই এক্সট্রা সুইট ওনার ঠিক হজম হচ্ছে না। আচ্ছা কোনো ব্যাপার না, পানিটা খেয়ে নিন, বেটার ফিল করবেন। আহান পানির গ্লাসটা বাড়িয়ে দেওয়ার সাথে সাথে মেঘ টান দিয়ে ছমিরে আহানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ধকধক করে পানি খেতে লাগল। কিন্তু কয়েক ঢোক পানি খাওয়ার পরে মেঘ আর স্থির হয়ে সেখানে বসে থাকতে পারল না। গ্লাসটা হাত থেকে ফেলে দিয়ে মুখ চেপে ধরে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। ওকে ওভাবে বের হতে দেখে সারিকা, সাইফা সহ অভির বাকি কাজিনেরা বসা থেকে দাঁড়িয়ে গেল। সবার চোখে মুখে ভয়ের ছাপ। আহানের ঠোঁটের কোণে ফুটে উঠেছে বাঁকা হাসি। আহান যে পানির গ্লাস মেঘকে খাওয়ার জন্য দিয়েছিল ওটাতেও লবণ গোলানো ছিল। সারিকা কাপা কাপা কণ্ঠে আহানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া আমাদের তো এখানের সব কাজ শেষ, তাহলে আমরা এখন আসি। কথাটা বলে সারিকা সামনে এগোতে নিবে, তার আগেই আহির এসে খপ করে সারিকার হাত ধরে ফেলল, তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলল, এক যাত্রায় পৃথক ফল কেন হবে ছোট বেআইন? ওনাকে যখন ফ্রেশ পানি খাওয়ানোই হয়েছে তখন আপনাকে না হয় ভালোবেসে একটু জুস খাওয়ালাম। কথাটা বলেই আহির এক হাতে জুসের গ্লাস নিয়ে অন্য হাত দিয়ে সারিকার ঘাড় চেপে ধরে গ্লাসটা ওর মুখের সামনে ধরল। এমনভাবে মাথাটা গ্লাসের সাথে চেপে ধরেছে যে সারিকা কোনোদিকে ঘাড়টা নাড়াতেই পারছে না। অনেক ছোটাছুটি করেও যখন কোনো লাভ হলো না তখন বাধ্য হয়ে সারিকাকে নাক চোখ বন্ধ করে জুসটা গিলতে হলো। ও এক ঢোক গিলছে আর ওর মনে হচ্ছে এক্ষুনি ওর পেট থেকে সব নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসবে। কারণ এটা কোনো ফলের জুস না, এটা হচ্ছে হলুদের গুঁড়া আর কাঁচা ডিমের জুস।
সারিকা পুরো জুসটা খেয়ে গায়ের সর্বশক্তি দিয়ে আহিরকে একটা ধাক্কা দিয়ে এক দৌড়ে বাসা থেকে বের হয়ে গেল। ধাক্কা খেয়ে আহির তাল সামলাতে না পেরে ধপ করে সোফায় বসে পড়ল। সারিকা দৌড়ে যেতেই সাইফা আর অভির বাকি কাজিনরাও চোখ বন্ধ করে দিল এক ভো দৌড়। কিন্তু দৌড়ে বেশি দূরে যেতে পারল না। দরজার কাছে আসতেই হিয়ান আর মিহির দুজন দুপাশ থেকে এক এক বোতল করে তৈল ওদের সামনে ঢেলে দিল। টাইলসের উপরে তৈল পড়ে জায়গাটা একদম পিছিল হয়ে গেল। আর ওরা সবাই দৌড়ে এসে এক এক জনের গায়ের উপর এক এক জন ধপাস করে ফ্লোরে পড়ে গেল। সবাই হাতে পায়ে ভীষণ ব্যথা পেল। কিন্তু সেদিকে পাত্রা না দিয়ে সবাই কোনো রকম বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজেদের প্রাণ নিয়ে দৌড়ে বাইরে চলে গেল। যাওয়ার আগে সাইফা চিল্লিয়ে বলল, এর প্রতিশোধ যদি তোদের থেকে না নিয়েছি তাহলে আমি আমার নাম পাল্টে ফেলব। এদিকে ওদের এমন কাণ্ড দেখে আহির, আহান, রিয়ান হেসে সোফায় গড়াগড়ি খাচ্ছে। মিহিরও দরজার পাশে দাঁড়িয়ে হাহা করে হেসে যাচ্ছে। হিয়ান হাসতে হাসতে দরজার কাছ থেকে আহানদের কাছে যাচ্ছিল, ঠিক তখনই অসাবধানতাবশত তেলের উপর পা পড়ে ও নিজেই ঠাস করে চিত হয়ে ফ্লোরে পড়ে গেল। ওকে পড়ে যেতে দেখে আহান, রিয়ান, আহির, মিহির হাসি থামিয়ে দিয়ে হিয়ানের দিকে চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হাহা করে হেসে দিল। আহান বসা থেকে উঠে হিয়ানের কাছে আসতে আসতে বলল, দেখলি একেই বলে কর্মের ফল। পরের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেকেই পড়তে হয়। হিয়ান কোমরে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা তাহলে তো সবার আগে এখানে তোর পড়া উচিত ছিল। এই সব কিছুর মাস্টার মাইন্ড তুই। এগুলো সব তোর প্ল্যান ছিল। আমরা তো শুধু তোকে সাপোর্ট করেছি। আহান এসে হিয়ানের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, কি করব বল, ম্যাডামদের কনে পক্ষের হয়ে বিয়ে অ্যাটেন্ড করার খুব শখ জেগেছিল, তাই হালকার উপর করে একটা করা ডোজ দিয়ে দিলাম। এদিকে মেঘরা সবাই বাড়িতে একদম নাজেহাল অবস্থায় ফিরে এলো। মেঘ আর সারিকা বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে আর বাকিরা কেউই ঠিকঠাক মতো সোজা হয়ে দাঁড়াতেই পারছে। ওরা কোনো রকম নিজেদের সামলে নিয়ে সবাই মিলে বরপক্ষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করতে লাগল। ওদের প্ল্যানে অভিও সামিল হল। সন্ধ্যার পর বরপক্ষের সবাই একে একে আসতে লাগল। একদম সবার শেষের গাড়িতে হিয়ান, আহান, মিহির, আহির, রিয়ান আসল। ওরা গেট দিয়ে ভিতরে ঢুকছিল তখনই অভি ওদের দিকে এগিয়ে এসে হিয়ানকে উদ্দেশ্য করে গম্ভীর মুখে বলে, হিয়ান, তোর সাথে আমার জরুরি কথা আছে। আমার সাথে একটু অন্য সাইডে চল। অভিকে এতটা সিরিয়াস মুখে কথা বলতে দেখে হিয়ান আর কথা বাড়াল না। চুপচাপ অভির পিছনে পিছনে অন্য সাইডে চলে গেল। ওদের যেতে দেখে রিয়ান, আহান, আহির, মিহির বেশ চিন্তায় পড়ে গেল। অভি আর হিয়ান কিছু দূর যেতেই হঠাৎ করে উপর থেকে আহানদের গায়ে তরল জাতীয় কিছু একটা পড়ল। ওরা তাকিয়ে দেখল এটা পানিতে গোলা লাল রং। ওরা রেগে চিল্লিয়ে কিছু বলতে যাবে তার আগেই মাথার উপরে আবার তাল্লো টাইপের কিছু একটা পড়ল। গন্ধ শুকে বুঝতে পারল এটা গোবরের পানি। আহান রেগে জোরে আ বলে একটা চিল্লানি দিল। আরও কিছু বলতে যাবে তার আগেই ওদের মাথায় তরকারির ছোলা, ডিমের খোসা, মাছের আঁশ, হাড়, কাটা, ফাস্ট ফুডের প্যাকেট মানে রান্নাঘরের যত ময়লা আছে সব পড়ল। ওখানে উপস্থিত সব মানুষ হতবম্ব হয়ে আহানদের দিকে তাকিয়ে আছে। চারপাশটা বিশ্রী গন্ধে ভরে গেছে। সবাই নাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আহান, আহির, মিহির, রিয়ান রাগে হাত মুঠ করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। হিয়ান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে এটা ভেবে যে ও একটুর জন্য বেঁচে গেল। বেঁচে যায়নি অবশ্য, অভি প্ল্যান করে আগে থেকে ওকে ওখান থেকে সরিয়ে এনেছে। হঠাৎ চারপাশের পিনপতন নীরবতার মধ্যে কেউ একজন স্টেজে উঠে মাইকের সামনে গিয়ে জোরে সিটি বাজাল। সিটির শব্দ শুনে সবাই স্টেজে দিকে তাকিয়ে দেখল সাইফা মাইক হাতে দাঁড়িয়ে আছে। সবাইকে তাকাতে দেখে সাইফা একটু গলা ঝেড়ে বলল, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা যখন আজকে দুপুরে ওনাদের বাড়িতে তত্ত্ব নিয়ে গিয়েছিলাম তখন ওনারা আমাদের বেশ সুন্দর করে খাতির যত্ন করেছিলেন। তাই আমরাও ওনাদের একটু গ্র্যান্ডভাবে ওয়েলকাম করলাম। ভালো করে ওয়েলকাম না করলে মেয়ের বাড়ির লোকেদেরই তো বদনাম হতো, তাই না? যাই হোক, আপনারা চাপ নিয়েন না, নিজেদের মতো অনুষ্ঠানটা এনজয় করুন। কথাটা বলে সাইফা স্টেজ থেকে নামতে নিলেই পায়েল হিলের সাথে স্টেজে থাকা কার্পেট লেগে পড়ে যেতে নেয়। তখনই কোথা থেকে অভির এক কাজিন এসে সাইফাকে কোলে তুলে নেয়। আচতকা এভাবে হোঁচট খাওয়ায় সাইফা ভয়ে ছেলেটার গলা জড়িয়ে ধরে ছেলেটার বুকে মুখ গুজে। ছেলেটা সাইফার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে ওকে নিয়ে স্টেজ থেকে নিচে নেমে এসে ওকে কোল থেকে নামিয়ে দাঁড় করাই। মেঘ, দিশা, সারিকা দৌড়ে সাইফার কাছে আসে। মেঘ হন্তদন্ত হয়ে বলে,
ঠিক আছিস? সাবধানে হাঁটবি তো, আরেকটু হলেই তো পড়ে যেতি। মেঘের কথা শুনে সাইফা কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা বলল, আমি ওনাকে পড়তেই দিতাম না। ঠিক কোনো না কোনো ভাবে ছুটে এসে ওনাকে বাঁচিয়ে নিতাম। ছেলেটার কথা শুনে সাইফা ব্রু কুঁচকে বলল, মানে? ছেলেটা একটু থতমত খেয়ে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসির রেখা টেনে বলল, না মানে কিছু না। আরে মিস সাইফা, আপনি স্টেজে উঠে এত সুন্দরভাবে কথা বলতে পারেন অথচ ঠিকভাবে সোজা হয়ে একটু হাঁটতে পারেন না? কথাটা বলেই ছেলেটা সাইফার গাল হালকা টেনে দিয়ে বলল, পরের বার থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। সব সময় তো আর আমি থাকব না আপনাকে বাঁচানোর জন্য। বলেই ছেলেটা একটা তেড়ি স্মাইল দিয়ে ওখান থেকে চলে গেল। আর ওরা চারজন ছেলেটার যাওয়ার দিকে ড্যাব করে তাকিয়ে রইল। সাইফার যে গালটা ওই ছেলেটা স্পর্শ করেছিল সেই দিকে একজোড়া লাল রক্তিম বর্ণের চোখ হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে পারলে এখনই সাইফার শরীর থেকে ওর গালের মাংস আলাদা করে দিবে। বাইরে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। আহান, রিয়ান, আহির, মিহির বাসার ভিতরে এসে চারজন চার রুমে শাওয়ার নিতে চলে গেল। সবাই এদিকে কাজে বিজি আছে, তাই অভি এসে সাইফার হাতে 4টা টাওয়েল আর 4টা পাঞ্জাবির সেট ধরিয়ে দিয়ে এগুলো আহানদের দিয়ে আসতে বলল। সাইফাও ভালো মেয়ের মতো ওইগুলো হাতে নিয়ে বাসার ভিতরে এসে একে একে আহির, আহান, রিয়ানের রুমে ওগুলো রেখে আসল। আর আসার আগে সবার ওয়াশরুমের দরজায় নক করে বলে আসলো পাঞ্জাবি, টাওয়েল বাইরে রাখা আছে। প্রায় 5 মিনিট ধরে সাইফা একটা রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। বেশ ভালো করেই বুঝতে পারছে দরজাটা লক করা নেই। তাও ঠেলে ভিতরে যেতে ওর ভীষণ ভয় করছে, কারণ এই রুমে মিহির আছে। সাইফা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে সাহস জুগিয়ে বুকে ফু দিয়ে দরজায় হালকা নক করে ভিতরে ঢুকল। ও ভেবেছিল মিহির হয়তো এখনও ওয়াশরুমের মধ্যেই আছে, কিন্তু ওর ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে কেউ এসে ঠাস করে দরজাটা লক করে দিল। আচতকা দরজা লক করার শব্দে সাইফা ঘুরে পিছনে তাকাল। তাকাতেই ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল, সাথে কয়েকটা হার্টবিটও যেন মিস করে ফেলল। ওর সামনে মিহির দাঁড়িয়ে আছে। মিহিরের পরনে শুধুমাত্র একটা হোয়াইট টাওয়েল। ওর ভেজা চুল থেকে টুপটুপ করে পানির ফোঁটাগুলো ওর লোমহীন বুকে পিঠে চুইয়ে চুইয়ে পড়ছে। মিহিরকে এভাবে দেখে সাইফা আবার কয়েক দফা ক্রাশ খেল। পরক্ষণেই মনে মনে করা ভাষায় নিজেকে কয়েকটা গালি দিয়ে অন্য দিকে ঘুরে তাকাল। তারপর চোখ খিচে বন্ধ করে একশ্বাসে বলল, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে এখানে আসিনি। অভি ভাইয়া আমাকে এইগুলো দেওয়ার জন্য পাঠালো, হাতে থাকা পাঞ্জাবি টাওয়েল দেখিয়ে। ভেবেছিলাম আপনি ওয়াশরুমে আছেন, তাই পারমিশন না নিয়েই ভুল করে রুমের মধ্যে ঢুকে পড়েছি। কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে দরজায় নক করেছিলাম, বিশ্বাস করুন। কিন্তু ভিতর থেকে কোনো শব্দ পাইনি, তাই আর কি এসে পড়েছি। আই অ্যাম ভেরি সরি। আর কখনো এমনটা হবে না। সাইফার এমন গোড়গোড় করে কথা বলার ধরন দেখে মিহির একটা মুচকি হাসি দিল। পরক্ষণেই কিছু একটা মনে পড়তেই মিহিরের চোখ মুখ শক্ত হয়ে গেল। ও এক পা করে সাইফার একদম সামনে গিয়ে দাঁড়াল। তারপর শক্ত কণ্ঠে বলল, তখন ওখানে ওটা কি হচ্ছিল? মিহিরের প্রশ্ন শুনে সাইফা ঝট করে চোখ খুলে সামনে তাকাল। তাকিয়েই মিহিরকে নিজের এতটা কাছে দেখে ভয়ে দু পা পিছিয়ে গেল। মিহির ওকে পিছিয়ে যেতে দেখে নিজে ওর দিকে দু পা এগিয়ে গেল। সাইফা আরও পিছাতে যাবে তার আগেই মিহির ওর কোমরে হাত রেখে হেঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, ছেলেটার সাথে তখন কি কথা বলছিলি? সাইফা কাঁপাকাঁপ কণ্ঠে বলল, কোন ছেলেটা? মিহির তীক্ষ্ণ দৃষ্টিতে সাইফার দিকে তাকিয়ে হাত দিয়ে ওর গালে স্লাইড করতে করতে বলল, আরে হো বাহ, এর মধ্যেই ভুলে গেলি? অন্য সবকিছু তো তোর বেশ ভালোই মনে থাকে, কিন্তু একটা ছেলে এসে তোকে কোলে নিল, তোর সাথে এত কথা বলল, তুই তার গলা জড়িয়ে ধরলি, সে তোর গালে টাচ করল, এইটুকু সময়ের মধ্যে এত কিছু তোর মাথা থেকে সব বেরিয়ে গেল? সাইফা এবার বুঝতে পারল মিহির কার কথা বলছে। ও ভ্রু কুচকে বলল, আরে ওটা তো রাজ ভাইয়া, আলিশা আপুর কাজিন। এতদিন ইতালি ছিল, বিয়ে অ্যাটেন্ড করতে বাংলাদেশে এসেছে। সাইফার কথাটা শেষ হওয়ার সাথে সাথে মিহির ওর কোমর ছেড়ে দিয়ে ঠাটিয়ে ওর গালে একটা চর বসিয়ে দিল। চরটা বেশ জোরে মারায় সাইফা উপুর হয়ে ফ্লোরে পড়ে গেল। ওর মাথার মধ্যে কেমন ঝিমঝিম করছে। মিহির গিয়ে সাইফার বাহু চেপে ধরে ফ্লোর থেকে টেনে তুলে চিল্লিয়ে বলল, ওই ছেলের বিষয়ে এত খোঁজ খবর নিতে তোকে কে বলেছে? এখানে এসেছিস কি ছেলেদের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য? আর তোর সাহস হলো কি করে ওই ছেলেটার কোলে উঠে ওর গলা জড়িয়ে ধরার? কথাটা মিহির এত জোরে বলল যে সাইফা ভয়ে ফুপিয়ে কেঁদে উঠল।
তারপর কাঁদতে কাঁদতে বলল, আমি ওনার ব্যাপারে কোনো খোঁজ খবর নেইনি। এগুলো তো আন্টিরা যখন বলাবলি করছিল তখন শুনেছি। আর আমি তো ইচ্ছে করে ওনার কোলে উঠিনি, পড়ে যাচ্ছিলাম তাই উনি এসে আমাকে কোলে তুলে নিলেন। মিহির সাইফাকে ধাক্কা দিয়ে বেডের উপর ফেলে দিয়ে ফ্লোর থেকে টাওয়েল আর পাঞ্জাবিটা উঠাল। তারপর দরজাটা চাবি দিয়ে লক করে সাইফার দিকে তাকিয়ে বলল, আমি চেঞ্জ করে যতক্ষণ পর্যন্ত না বের হচ্ছি ততক্ষণ পর্যন্ত মুখ থেকে একটা টু শব্দ বের করবি না। চুপচাপ এখানে শুয়ে থাক। কথাটা বলেই মিহির ওয়াশরুমে চলে গেল। মিহির চলে যেতেই সাইফা দরজার কাছে গিয়ে দরজার লক খোলার চেষ্টা করতে লাগল। কিন্তু খুলতে না পেরে জোরে জোরে ধাক্কাতে লাগল আর মেঘ আপু, আহান ভাইয়া বলে ডাকতে লাগল। কিন্তু লাউড মিউজিক চলার কারণে ওর চিৎকারের শব্দ কারো কানে গিয়ে পৌঁছাচ্ছে না। রাজ সাইফাকে বাড়ির ভিতরে আসতে দেখে ও নিজেও ভিতরে চলে আসে। মেয়েটাকে বেশ ভালো লেগেছে ওর। খুব মিশুকে স্বভাবের আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দরী। ভাবছে আলিশার বিয়েটা মিটে গেলে সাইফার বাড়ির লোকের কাছে নিজের বিয়ের প্রস্তাব দিবে। রাজ করিডোর দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা মেয়েলি কণ্ঠের চিৎকার শুনে দাঁড়িয়ে গেল। চিৎকারের শব্দটা অনুসরণ করে একটা রুমের সামনে গিয়ে থেমে গেল। তারপর একটু কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কে আছেন এখানে? একটা অপরিচিত ছেলের কণ্ঠস্বর শুনে সাইফা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি সাইফা, পাত্রের বোন হই। বাইরে গিয়ে মেঘ অথবা আহান নামের কাউকে পেলে এখানে একটু নিয়ে আসুন প্লিজ। আমি এখানে আটকে গেছি। সাইফার ভয়েস শুনে রাজের চিনতে একটু অসুবিধা হল না। ও বাইরে থেকে জোরে দরজা ধাক্কা দিতে দিতে বলল, মিস সাইফা একদম ভয় পাবেন না। শান্ত হন, আমি কিছু একটা করছি। সাইফা বিরক্তির স্বরে বলল, আরে হো ধুর, আপনি কিচ্ছু করতে পারবেন না। আহান ভাইয়া অথবা মেঘ আপিকে ডেকে আনুন প্লিজ। কথাটা বলেই সাইফা পাশে তাকাতেই দেখল মিহির ওয়াশরুম থেকে বের হয়ে রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে। মিহিরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সাইফা শুকনো একটা ঢোক গিলল। এখন যে ওর কানের নিচে আরেকটা পড়বে সেটা বুঝতে ওর আর বাকি রইল না। কথাটা ভাবতে ভাবতে মিহির সত্যি সত্যি এসে ওর গালে আরেকটা চর বসিয়ে দিল। চর খেয়ে সাইফা আবার ভা ভা করে কেঁদে দিল। মিহির ওর হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বেডের উপর বসিয়ে দিয়ে বলল, চুপচাপ এখানে বসে কান্না করবি। এখান থেকে উঠলেই মেরে তোর ঠ্যাং ভেঙে দিব। কথাটা বলেই মিহির গিয়ে দরজাটা খুলে ফেলল। খুলেই রাজ নামের ছেলেটাকে চোখের সামনে দেখে ওর মাথায় রক্ত উঠে গেল। চুপচাপ এখানে বসে কান্না করবি। এখান থেকে উঠলেই মেরে তোর ঠ্যাং ভেঙে দিব। কথাটা বলেই মিহির গিয়ে দরজাটা খুলে ফেলল। খুলেই রাজ নামের ছেলেটাকে চোখের সামনে দেখে ওর মাথায় রক্ত উঠে গেল। কিন্তু ও যতটা সম্ভব নিজের রাগটাকে কন্ট্রোল করে বেশ শান্ত স্বরেই জিজ্ঞেস করল, কি ব্যাপার ব্রো, আপনি এখানে? ছেলেটা মিহিরের কথায় পাত্রা না দিয়ে দরজার বাইরে থেকে উকি দিয়ে সাইফাকে দেখল। তারপর উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওর কি হয়েছে? ওভাবে কাঁদছে কেন? আর এতক্ষণই বা এভাবে চিল্লাচিল্লি করছিল কেন? রাজকে সাইফার জন্য এতটা চিন্তিত হতে দেখে মিহিরের ইচ্ছে করছে এখনই রাজের মাথাটা ফাটিয়ে দিতে। মিহির নিজেকে সামলে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আসলে ওর শরীরটা একটু খারাপ তাই ওকে বাইরে যেতে দেইনি। আর এই জন্য বাচ্চাদের মতো কাঁদছে। মিহিরের কথা শুনে রাজ মৃদু চিল্লিয়ে বলল, ওয়াট? শরীর খারাপ মানে? কি হয়েছে ওর? কথাটা বলে রাজ দরজা দিয়ে ভিতরে ঢুকতে চাইল। কিন্তু তার আগেই মিহির রাজের সামনে দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, কারো রুমে ঢোকার আগে তার থেকে পারমিশন নিতে হয়, এইটুকুও ভদ্রতা শিখেননি দেখছি। মিহিরের কথা শুনে রাজ একটু পিছিয়ে গেল, কিন্তু একদম দমে গেল না। বরং কণ্ঠে আরও দৃঢ়তা এনে জোর গলায় বলল, ওকে তাহলে আপনি আমাকে ভিতরে ঢোকার পারমিশন দিন। আর তা না হলে ওকে এখানে আসতে দিন। আমি দেখতে চাই ওর কি হয়েছে। রাজের কথা শুনে মিহিরের রাগটা এবার কন্ট্রোললেস হয়ে গেল। ও রাগী কণ্ঠে বলল, না, আমি আপনাকে এই রুমে ঢোকার পারমিশন দিব। আর না সাইফা রুম থেকে বাইরে বের হবে। আপনাকে কষ্ট করে ওর সমস্যা দেখতে হবে না। ওর সমস্যা দেখার জন্য এই বাড়িতে অনেক লোক আছে। আপনি এখন এখান থেকে আসতে পারেন। মিহিরের কথা শুনে রাজ কপট রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, আমি এখানে থেকে চলে যাব, তবে সাইফাকে সাথে করে নিয়ে তারপর। আমি জানি ওর কিচ্ছু হয়নি। আপনি ওকে এভাবে আটকে রেখেছেন তাই ও কাঁদছে। এইবার ভালোয় ভালোয় বলছি, ওকে আমার সাথে যেতে দিন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রাজের কথা শুনে মিহির তাচ্ছিল্য হেসে বলল, খারাপ হয়ে যাবে? কি খারাপ হবে শুনি? রাজ দাঁতে দাঁত চেপে বলল,
আপনাকে আমি পুলিশে দিব। এভাবে একটা মেয়েকে আটকে রাখার শাস্তি কি জানেন? মিহির রাজের দিকে একটু এগিয়ে গিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলল। হ্যাঁ, খুব ভালো করেই জানি। কিন্তু আপনি বোধহয় এটা জানেন না আমি কে? জানলে আমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস পেতেন না। রাজ ভ্রু কুঁচকে বলল। কে আপনি? মিহির একটা শয়তানি হাসি দিয়ে বলল। সেটা আপনার না জানলেও চলবে। শুধু এটা জেনে রাখুন, আজকে আপনি একটা ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছেন। আমার খুব মূল্যবান একটা জিনিসটাকে স্পর্শ করেছেন, যেটা আমার একদমই সহ্য হয়নি। আপনি অভিব্র ভাই দেখে আজকে বেঁচে গেলেন। না হলে আপনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে তাকে মেরে পার্সেল করে যেখান থেকে এসেছে সেখানে পাঠিয়ে দিতাম। মিহিরের কথা শুনে রাজ প্রশ্নসূচক দৃষ্টিতে মিহিরের দিকে তাকিয়ে আছে। ও এটা মনে করার চেষ্টা করছে কখন মিহিরের মূল্যবান জিনিস স্পর্শ করেছে। ওর সাথে তো মিহিরের দেখাই হলো এই মায়ে। এদিকে ওরা কি বলছে সেদিকে সাইফার কোনো খেয়াল নেই। কাঁদতে হঠাৎ ওর চোখ গেল দরজার দিকে। দরজাটা একদম খোলা আর একপাশে দাঁড়িয়ে রাজ আর মিহির কথা বলছে। সাইফা ভাবল এটাই এখান থেকে পালানোর সবচেয়ে ভালো উপায়। যেই ভাবা সেই কাজ। সাইফা বসা থেকে দাঁড়িয়ে কোনো দিকে না তাকিয়ে দিল এক ভো দৌড়। আর মনে মনে বলল আজ যদি এখান থেকে বেরোতে পারি তাহলে জীবনে আর এই শয়তানটার সামনে আসব না। সাইফা দরজার কাছ থেকে যখন দৌড়ে বেরোচ্ছিল তখন মিহির ওর হাত ধরে আটকে দেওয়ার চেষ্টা করল। কিন্তু সাইফা বেশ জোরেই দৌড়ে যাচ্ছিল তাই ধরতে পারল না। সাইফার যাওয়ার দিকে তাকিয়ে মিহির মৃদু চিল্লিয়ে বলল, তোর কি মনে হয় তুই এখান থেকে পালিয়ে গেলেই বেঁচে যাবি? হুহো নেভার, তোকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। তুই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিস তাই না? এবার আমি যদি তোর সুখ শান্তি কেড়ে না নিয়েছি তাহলে আমার নামও মিহির না। কথাটা বলে মিহির রুমের মধ্যে ঢুকে ঠাস করে রুমের দরজাটা আটকে দিল। আর রাজ সেখানেই বোকার মতো দাঁড়িয়ে সাইফার যাওয়ার দিকে ড্যাব করে তাকিয়ে রইল। আজকে হিয়ান আর আলিশার বিয়ে। সবাই বেশ হাসি খুশি থাকলেও আলিশার বাবা মায়ের মুখে এক চিলতেও হাসি নেই। আলিশাও সকাল থেকে মনমরা হয়ে বসে আছে। সারাদিনে ঠিকঠাক মতো খাওয়া দাওয়াও করেনি। আলিশার মা কাজের ফাঁকে ফাঁকে শাড়ির আঁচল দিয়ে বারবার নিজের ভেজা চোখ জোড়া মুছছেন। আজকে তার একমায় আদরের মেয়েটা সারা জীবনের জন্য বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। কালকে থেকে হয়তো আর মেয়েটাকে কাছে পাবেন না। আগের মতো খাইয়ে দিয়ে পারবে না। আগের মতো শাসনও করতে পারবেন না। হয়তো কখনো কখনো মেয়ের সাথে দেখা হবে কিন্তু আগের মতো একসাথে বসে ঘন্টার পর ঘন্টা আর কথা বলতে পারবেন না। এসব ভেবে বারবার ওনার গলাটা আটকে আসছে। ঠিকঠাক মতো গুছিয়ে কাজ করতে পারছেন না। বারবার কোনো না কোনো কাজে গণ্ডগোল করে ফেলছেন। মেঘরা রেডি হয়ে আলিশার পাশে বসে ওর সাজানো দেখছিল। তখনই আলিশার কিছু কাজিন এসে জানায় বরপক্ষের লোকেরা এসেছে। সেটা শুনে মেঘ, দিশা, সারিকা নিচে চলে যায় গেট ধরার জন্য। কিন্তু সাইফা সেখানেই বসে থাকে। ও কিছুতেই এখন মিহিরের সামনে পড়তে চায় না। তাই যতটা সম্ভব মিহিরের থেকে দূরে দূরে থাকে। মেঘ, দিশা, সারিকা গেট ধরা, বরের হাত ধোয়ানো, জুতা চুরি করা থেকে শুরু করে একটা দুষ্টামিও করা বাদ রাখেনি। তিনজন মিলে পুরো বিয়ে বাড়িটা মাতিয়ে রেখেছে। আর সাথে হিয়ানের পকেটও পুরো খালি করে দিয়েছে। বিয়েটা বেশ ভালোই মিটে গেল। ওরা সন্ধ্যার একটু আগে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বিদায়ের সময় অভি, আলিশার মা বাবা, অন্যান্য আত্মীয় স্বজনেরা সবাই ভীষণ কান্নাকাটি করেছে। আলিশা কান্না করতে করতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায়। হিয়ান ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর নিজেও গিয়ে ওর পাশে বসে ওকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বাহুডোরে আগলে রাখে। মেঘ, দিশা, সারিকা, সাইফা বরযাত্রীর সাথেই চলে আসে। আলিশার কিছু কাজিন আর অভিও আসে কনের সাথে স্পেশাল গেস্ট হয়ে। ওরা সন্ধ্যার কিছুক্ষণ পর এসে চৌধুরী বাড়িতে পৌঁছায়। হিয়ানের মা এসে আলিশাকে বরণ করে ভিতরে নিয়ে আসে। বাসার ভিতরে এসে মেঘ, আলিশাকে নিয়ে সারিকাদের রুমে চলে যায়। সেখানে গিয়ে সবাই ফ্রেশ হয়ে নিজেদের ভারী লেহেঙ্গা চেঞ্জ করে নর্মাল ড্রেস পরে। তারপর মেঘ, দিশা, সারিকা, সাইফা মিলে আলিশার বিয়ের সাজ উঠিয়ে ফুলসজ্জার জন্য আবার নতুন করে সাজাতে থাকে। সাজানোর এক পর্যায়ে আলিশা বলে বিয়েতে যে জুয়েলারিগুলো পরেছিল ওগুলো এখন আর ও পরতে পারবে না। কারণ ওইগুলো ভীষণ ভারী ছিল। তাই আলিশার সারা গায়ে র্যাশ পড়ে গেছে। এটা শুনে মেঘ, দিশা, সারিকা, সাইফা বেশ টেনশনে পড়ে যায়। নতুন বউয়ের গায়ে যদি কোনো জুয়েলারি না থাকে তাহলে ব্যাপারটা দৃষ্টিকটু লাগে।
কিন্তু বাড়ির সবাই এখন নিজেদের কাজে খুব ব্যস্ত আছে, তাই কাউকে কিছু বলতেও পারছে না। তার উপরে আবার আলিশাকে যে অন্য জুয়েলারিগুলো দেওয়া হয়েছিল সেগুলো ওর লাগেজের মধ্যে রয়ে গেছে। আর লাগেজ এখন হিয়ানের রুমে আছে। সেখানে আহান, অভি, রিয়ান, আহির, মিহির মিলে ফুলসজ্জার খাট সাজাচ্ছে, তাই ওই রুমে এখন কাউকে এলাও করছে না, এমনকি হিয়ানকেও না। মেঘ গালে হাত দিয়ে কিছুক্ষণ ভাবার পর ওর মনে পড়ল ওর কাছে কিছু হালকা টাইপ জুয়েলারি আছে, যেগুলো ও বিয়েতে পরার জন্য এখানে নিয়ে এসেছিল। কিন্তু বিয়েতে আহান ওকে ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারিও কিনে দিয়েছিল, তাই ওর আর সেগুলো প্রয়োজন হয়নি। যেভাবে নিয়ে এসেছিল এখনও সেভাবে ব্যাগেই পড়ে আছে। মেঘ একটা মুচকি হাসি দিয়ে এক্ষুনি আসছি বলে রুম থেকে বেরিয়ে যায়। মেঘ সারিকা সাইফাদের রুম থেকে বের হয়ে এসে মীরা রহমানের রুমের সামনে দাঁড়ায়। অভিদের বাড়িতে যাওয়ার আগে মেঘ ওর লাগেজটা মীরা রহমানের কাছে রেখে গিয়েছিল। ও রুমের মধ্যে ঢোকার জন্য দরজা ধাক্কা দিতেই দেখল দরজাটা ভিতর থেকে লক করা। দরজা লক দেখে মেঘের ভ্রু কুঁচকে এলো। এখন তো এই রুমে কারো থাকার কথা না, কারণ মেঘ যখন করিডোর দিয়ে আসছিল তখন মীরা রহমান আর আজম রহমান দুজনকেই নিচে ড্রয়িং রুমে দেখেছে। ওনারা যদি না থাকে তাহলে কে থাকতে পারে? যে থাকে থাকুক, তাতে মেঘের কি? ও শুধু ভিতরে ঢুকে জুয়েলারিগুলো নিয়ে আবার চলে যাবে, সেটা ভেবে মেঘ দরজায় নক করল। প্রথমবার দরজায় নক করাই ওদিক থেকে কোনো রেসপন্স এলো না, কিন্তু দ্বিতীয়বার নক করতেই দরজাটা খুলে গেল। মেঘ তাকিয়ে দেখল ওর সামনে জেরিন দাঁড়িয়ে আছে। জেরিনের চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। মেঘ সেদিকে পাত্রা না দিয়ে বলল, আমার কিছু জিনিস পেয়ে এই রুমে রাখা আছে, সেগুলো নিয়েই এখান থেকে চলে যাব। মেঘ কথাটা বলে জেরিনকে সাইড কাটিয়ে রুমের মধ্যে ঢুকে গেল। রুমের মধ্যে ঢুকেই বেশ অবাক হল। পুরো রুমটা এলোমেলো হয়ে আছে। রুমের মধ্যে যত জিনিস ছিল সব ভেঙে চুরে ফ্লোরে পড়ে আছে। একপাশের দেয়াল ঘেঁষে আবির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আবিরকে দেখে মনে হচ্ছে ওর মতো নিষ্পাপ বাচ্চা পৃথিবীতে আরেকটা নেই। মেঘ বেশ ভালো করেই বুঝতে পারছে এগুলো জেরিনের কাজ। হয়তো কোনো একটা বিষয় নিয়ে রেগে গিয়েছিল, তাই সব কিছু ভেঙে ফেলেছে। এগুলো জেরিনের পুরনো অভ্যাস, রাগ উঠলেই ভাঙচুর করে। এত লোকের চিৎকার চেঁচামেচির জন্য বাড়ির কেউ হয়তো এসব ভাঙার সাউন্ড শুনতেই পায়নি। মেঘ বিরক্তিকর একটা নিঃশ্বাস ফেলে ফ্লোরে পড়ে থাকা ওর ল্যাগেজটার কাছে গেল। তারপর সেটা সোজা করে দাঁড় করিয়ে টেনে বেডের উপর তুলল। জেরিন যে এখনও মেঘের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে সেটা মেঘ ভালো করেই বুঝতে পারছে। কিন্তু ও সেদিকে না তাকিয়ে নিজের মতো কাজ করে যাচ্ছে। মেঘ যখন ল্যাগেজটা খুলে সামনের দিকে একটু ঝুঁকে জুয়েলারিগুলো বের করছিল তখন অসাবধানতাবশত গলার কাছ থেকে ওর ওড়নারা সরে যায়। আর সাথে সাথে আহানের দেওয়া সেই এ অক্ষরের লকেট বেরিয়ে আসে। এটা এতদিন মেঘ ওড়না আড়ালে লুকিয়ে রাখত, আর না হলে লকেটটা ঘুরিয়ে ঘাড়ের দিকে চুলের নিচে রেখে দিত। কাজ করতে করতে যখনই মেঘের খেয়াল হলো ওর লকেটটা বেরিয়ে গেছে, তখনই ও সোজা হয়ে দাঁড়িয়ে লকেটটা আবার আড়াল করতে নিলেই জেরিন এসে খপ করে ওর হাত ধরে ফেলল। জেরিন এসে এভাবে হাত ধরায় মেঘ একটু হকচকিয়ে উঠল। মেঘ ভ্রু কুঁচকে বলল, এটা কোন ধরনের অসভ্যতা? তুই এভাবে আমার হাত ধরেছিস কেন? জেরিন দাঁত কটমট করে বলল, অসভ্যতার তো কিছুই দেখিসনি, এইবার দেখবি। হাতটা সরা, দেখি তো এভাবে চোরের মতো কি লুকাচ্ছিলি? মেঘ শক্ত কণ্ঠে বলল, যাই লুকাই না কেন সেটা আমি তোকে দেখাতে বাধ্য নই। আমার হাতটা ছাড় বলছি। বলেই মেঘ জেরিনের হাতটা ওর হাতের উপর থেকে সরানোর চেষ্টা করল, কিন্তু সরাতে যাবে তার আগেই জেরিন লকেটের উপর থেকে মেঘের হাতটা সরিয়ে ফেলল। আর লকেটের উপর এ লেখা দেখেই জেরিন হিংস্র বাঘিনী হয়ে গেল। মেঘ জেরিনকে আরও কিছু বলতে যাবে তার আগেই জেরিন ওকে গায়ের সর্বশক্তি দিয়ে একটা ধাক্কা দিল। এত জোরে ধাক্কা দেওয়ায় মেঘ তাল সামলাতে না পেরে ফ্লোরে ভাঙা কাচের উপর পড়ে গেল। পড়ে গিয়ে ওর মাথা গিয়ে একটা কেবিনেটের সাথে বাড়ি খেল। সাথে সাথে ওর মাথার এক অংশ কেটে ব্লিডিং হতে লাগল। জেরিন চিল্লিয়ে বলল, নিলজ্জ মেয়ে একটা, তোর লজ্জা করে না অন্যের বরের দিকে নজর দিতে? তোর সাহস হয় কি করে আমার আবিরকে রুম ডেটের অফার দেওয়ার? আজকে তো তোকে মেরাই ফেলব। কথাটা বলেই জেরিন ফ্লোর থেকে ভাঙা কাচের ফুলদানি উঠিয়ে মেঘের দিকে এগিয়ে গেল। এদিকে মেঘের মাথা দিয়ে গোলগোল করে রক্ত পড়ছে। শরীরে ভাঙা চূড়া কাচের অংশ ঢুকে গেছে। ওর দম নিতে কষ্ট হচ্ছে।
তাও জেরিনকে এগিয়ে আসতে দেখে মেঘ উঠার চেষ্টা করতে লাগল। ঠিক তখনই জেরিন এসে ওর পিঠের উপর ফুলদানিটা ছুঁড়ে মারল। আর মেঘ আবার উপুর হয়ে পড়ে গেল। ওর মুখ থেকে গোলগোল করে রক্ত বের হতে লাগল। মেঘ আর যন্ত্রণা সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে দিল। আবির দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁকা হাসছে। মেঘকে এভাবে কষ্ট পেতে দেখে ওর মনে একটা পৈশাচিক আনন্দ হচ্ছে। সেদিনের থাপ্পড়গুলোর প্রতিশোধ নিচ্ছে ও। জেরিন এসে মেঘের বাহু দাঁড় করিয়ে বলে, তোর এই ভালো মানুষের মুখোশটা আমি সবার সামনে টেনে ছিঁড়ে ফেলব। তুই যে কতটা নোংরা একটা মেয়ে সেটা আজকে সবাই নিজের চোখে দেখবে। কথাটা বলেই জেরিন মেঘের হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যেতে লাগল। রুম থেকে বের হওয়ার আগে জেরিন ড্রেসিং টেবিলের উপর থেকে নিজের হ্যান্ডব্যাগটা সাথে করে নিয়ে নিল। আবিরও জেরিনদের পিছনে পিছনে যেতে লাগল। মেঘ ঠিক করে দাঁড়াতেই পারছে না। ওর সারা শরীরে রক্তের দাগ। কপালের কাটা জায়গাটা থেকে রক্ত পড়ে পুরো চেহারাটা লাল হয়ে গেছে। জেরিন মেঘকে টানতে টানতে সিঁড়ির কাছে নিয়ে এসে জোরে ধাক্কা দিল। আবির ভাবতেই পারেনি জেরিন এমন একটা কাজ করবে। ও স্তব্ধ হয়ে সেখানেই ধপ করে বসে পড়ে। মেঘের আসতে দেরি হচ্ছে দেখে সাইফা রুমের বাইরে এসেছিল মেঘকে খোঁজার জন্য। ঠিক তখনই দেখল মেঘের নিস্তেজ শরীরটা সিঁড়ি দিয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে। সাইফা জোরে আপি বলে একটা চিৎকার দিল। ওর চিৎকারে পুরো বাড়ি শুদ্ধ মানুষ সব স্তব্ধ হয়ে গেল। সাইফা চিৎকারটা দিয়েই জোরে দৌড় দিল মেঘকে ধরার জন্য। কিন্তু ও সিঁড়ি দিয়ে দৌড়ে নামার আগেই মেঘের রক্তাক্ত শরীরটা গিয়ে হিয়ানের পায়ের সামনে পড়ল। হিয়ান সিঁড়ি দিয়ে ফোনে কথা বলতে বলতে উপরে উঠছিল। মেঘকে এভাবে পড়তে দেখে ওর হাত থেকে ঠাস করে ফোনটা পড়ে যায়। আর ও বাকশূন্য হয়ে হাঁটু ভেঙে মেঘের সামনে বসে পড়ে। সাইফা জোরে দৌড় দেওয়ার কারণে অর্ধেক সিঁড়ি আসতেই ব্যালেন্সলেস হয়ে নিজেও সিঁড়ি দিয়ে পড়ে যায়। ওর মাথার পিছনে আঘাত লেগে করে রক্ত বের হতে থাকে। বাড়ির সব মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ডের মধ্যে কি থেকে যে কি হয়ে গেল কেউ বুঝতে পারল না। সবাই শুধু তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারল না। এদিকে সাইফার চিৎকার শুনে আহান, মিহির, আহির, অভি, রিয়ান রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে। ওরা সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে যাবে তার আগেই ওদের পা থেমে যায়। ওদের সামনে সাইফা আর মেঘের রক্তাক্ত শরীর পড়ে আছে। দুজনের রক্তে পুরো ফ্লোর ভেসে যাচ্ছে। আহান মেঘ পড়ি বলে জোরে একটা চিৎকার দিয়ে দৌড়ে নিচে মেঘকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। রাতও 12টা। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে আছে। একটা মানুষের মুখের টু শব্দও শোনা যাচ্ছে না। সবার মধ্যে কেমন একটা গুমোট ভাব। বেডের উপর মেঘের নিস্তেজ শরীরটা পড়ে আছে। ওর মাথায় ব্যান্ডেজ করা, হাতে পরানো ক্যানোলা দিয়ে স্যালাইন এবং ব্লাড দেওয়া হচ্ছে। ফেস, গলা, হাত, পায়ে কাটা ছেঁড়ার দাগ। ঠোঁট একদম শুকিয়ে শুষ্ক হয়ে গেছে। শরীরের কোনো অংশ বিন্দু পরিমাণও নড়ছে না। মনে হচ্ছে একটা পুতুল শুয়ে আছে। প্রায় 4.5 ঘন্টা ধরে মেঘ অজ্ঞান হয়ে আছে। তখন সিঁড়ি থেকে পড়ে যাওয়ার সাথে সাথে মেঘ সেন্সলেস হয়ে যায়। সবাই ওকে আর সাইফাকে ধরাধরি করে উপরে রুমে নিয়ে আসে। তারপর মোনা খান, মীরা রহমান আর সাইফার বাবা মা মিলে মেঘ আর সাইফার ট্রিটমেন্ট করেন। সাইফার তেমন একটা কিছু হয়নি। শুধু মাথার পেছনে একটু কেটে গেছে আর পায়ে ব্যথা পেয়েছে। কিন্তু মেঘের কপালটা অনেকখানি কেটে গিয়েছে তাই অনেকটা ব্লাড লস হয়েছে। তাছাড়া ও তো উপর থেকে পড়ায় মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে। তার উপর ভাঙা কাচের টুকরোয় শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। শুরুতে অনেক ব্লিডিং হচ্ছিল। সবাই ভেবেছিল মেঘকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু মোনা খান আর মীরা রহমান মিলে অনেক কষ্টে ব্লিডিং হওয়াটা বন্ধ করেছে। আপাতত মেঘ আউট অফ ড্যানঞ্জার। ওকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে তাই এখন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। সাইফাকেও ঘুমের ইনজেকশন দিয়ে ওর রুমে রেখে আসা হয়েছে। মেঘের বেডের এক পাশে বসে নিঃশব্দে কাঁদছেন মোনা খান আর মীরা রহমান। একটুর জন্য আজকে ওনাদের মেয়েটা মরতে মরতে বেঁচে গেছে। না হলে যতটা উপর থেকে পড়েছিল তাতে এদিক ওদিক কিছু একটা হয়ে গেলে নির্ঘাত মেঘের মৃত্যু হতো। মীরা রহমান যখন মেঘের ড্রেস চেঞ্জ করছিলেন তখন মনে হয়েছিল কেউ ওনার কলিজা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। নিজের মেয়ের শরীরের এমন ক্ষত বিক্ষত অবস্থা দেখে ওনার মাথা ঝিম দিয়ে উঠেছিল। ভেবেছিলেন এখনই হয়তো ওনার প্রাণটাও বেরিয়ে যাবে। কিন্তু তবুও উনি বহু কষ্টে নিজেকে সামলে নিয়েছেন। মেয়ের প্রাণ বাঁচানোর জন্য উনি যে মেঘের মা সেটা ভুলে গিয়ে একজন ডাক্তারের ধর্ম পালন করেছেন। মেঘের ট্রিটমেন্ট করার সময় উনি চোখের কোণে এক ফোঁটা পানিও আসতে দেননি। যথাসম্ভব নিজেকে শক্ত রেখেছেন। মীরা রহমান এক ধ্যানে মেঘের চেহারার দিকে তাকিয়েছিলেন।
তখনই মোনা খান ওনার কাঁধে হাত রেখে ধীর কণ্ঠে বলল, বাইরে চল, দেখে আসি ওদের এখন কি অবস্থা। ওদেরও তো গিয়ে বলতে হবে আপাতত মেঘ সুস্থ আছে। জানি না এক এক জনের এখন কি হাল হয়েছে। মীরা রহমান ভাঙা গলায় বললেন, আমরা চলে গেলে মেঘের কাছে কে থাকবে? মীরা রহমানের কথা শুনে মোনা খান চোখ দিয়ে সামনে ইশারা করলেন। ওনার ইশারা অনুসরণ করে মীরা রহমান সামনে তাকাতেই দেখল দুইজন নার্স দাঁড়িয়ে আছেন। ওনাদের দেখে মীরা রহমান একটু অবাক হলেন। উনি ভাবনায় এতটাই বিভোর ছিলেন যে কখন এরা এই রুমে এসেছে সেটাই উনি টের পাননি। মোনা খান বসা থেকে দাঁড়িয়ে বললেন, মেঘের জ্ঞান ফেরা না পর্যন্ত ওকে প্রত্যেকটা সেকেন্ড অবজার্ভ করতে হবে। তাই ওনাদের হসপিটাল থেকে ফোন করে আনিয়েছি। চল আমরা এখন ওদিকটা দেখে আসি। এখানে কোনো সমস্যা হলে ওনারা আমাদের ডেকে দিবে। কথাটা বলে মোনা খান বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালেন। ওনার পিছনে পিছনে মীরা রহমানও আসলেন। ওনারা রুমের দরজা খুলে বাইরে বের হতেই ওনাদের কলিজা ধক করে উঠল। কারণ রুমের দরজার সামনের ফ্লোরে আহান হাঁটু ভেঙে বসে আছে। ওর থেকে কিছুটা দূরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে আহির আর মিহির দাঁড়িয়ে আছে। ওদের সোজাসুজি অভি আর হিয়ান দাঁড়িয়ে আছে। সবাই একদম এলোমেলো আর বিধ্বস্ত হয়ে আছে। প্রত্যেকের চোখ লাল হয়ে ফুলে আছে। মেঘ যখন সিঁড়ির নিচে পড়েছিল তখন আহান গিয়ে ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিয়েছিল। চারপাশে কি হচ্ছিল সেদিকে আহানের কোনো খেয়ালই ছিল না। ও শুধু মেঘকে বুকের সাথে চেপে ধরে কেঁদে যাচ্ছিল। আহির আর মিহির সিঁড়িতেই হতবম্ব হয়ে বসে পড়েছিল। মেঘের রক্তাক্ত শরীর দেখে ওরা আর মেঘের কাছে আসার সাহসই পায়নি। ওদের চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছিল। শব্দ করে কান্না করার চেষ্টা করেছিল কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। এদিকে বাড়ির সবাই মিলে আহানকে মেঘের থেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু আহান ওকে এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে যে কেউ ছাড়াতেই পারছে না। রিয়ান আর অভি মাঝ সিঁড়িতে দাঁড়িয়ে আছে। ওরা কি যে করবে সেটাই বুঝতে পারছে না। একদিকে আহান পাগলের মতো করছে, আরেক দিকে আহির আর মিহির স্ট্যাচু হয়ে গেছে। তার উপর সাইফাও ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। অবশেষে ওরা দৌড়ে নিচে চলে গেল। তারপর দুজন আহানকে জোর করে টেনে মেঘের থেকে দূরে সরাল। সেই সুযোগে হিয়ান মেঘকে কোলে তুলে নিয়ে উপরে রুমে চলে আসল। সাইফার বাবা সাইফাকেও কোলে করে ওই রুমে নিয়ে আসলেন। মোনা খান, মীরা রহমান আর সাইফার মা বাবা ওই রুমে ঢুকে ভিতর থেকে রুমের দরজা লক করে দিলেন। অভি আর রিয়ান আহানকে কয়েক মিনিট আটকে রাখতে পেরেছিল। তারপর আহান ওদের দুজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দৌড়ে উপরে চলে যায়। ওর পিছনে পিছনে অভি আর রিয়ানও দৌড়ে যায়। আহান ওই রুমের সামনে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ে। আর মেঘ পড়ি বলে জোরে চিল্লিয়ে কান্না করতে থাকে। অভি, রিয়ান, হিয়ান ওরা তিনজন মিলেও আহানকে শান্ত করতে পারছে না। ওদের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে। একদিকে ওরা আহানকে সামলানোর চেষ্টা করছে, অন্যদিকে নিজেদের কান্না আটকানোর চেষ্টা করছে। মোনা খান, মীরা রহমান ওনারা সবাই রুমের মধ্যে বসে আহানের চিৎকার শুনেছে। আহান বারবার চিল্লিয়ে বলেছিল, আম্মু, মামুনি প্লিজ আমাকে একটা বার মেঘের কাছে যেতে দাও। দরজাটা একটু খোলো প্লিজ। আমি ওকে একটু খানি দেখেই চলে আসব। তোমরা একটু খানি দরজাটা খুলে দাও প্লিজ। আহানের এই চিৎকারগুলো সবাই শুনেছে। কিন্তু কারোরই কিছু করার ছিল না। কারণ রোগীর ট্রিটমেন্ট করার সময় বাইরের কাউকে এলাও করলে কাটাছেঁড়া জায়গায় ইনফেকশন হওয়ার চান্স থাকে। আহান এভাবে অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পর একসময় চুপ হয়ে যায়। দেয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ ফ্লোরে বসে পড়ে। হিয়ান আর অভি গিয়ে আহির আর মিহিরকে সিঁড়ি দিয়ে টেনে তুলে এখানে নিয়ে আসে। তার কিছু সময় পর সাইফার বাবা মা ওকে নিয়ে অন্য রুমে চলে যায়। দুজনকে এক রুমে রাখলে সমস্যা হবে এই জন্য। সাইফাকে যখন নিয়ে যাচ্ছিল তখন একটু সময়ের জন্য দরজাটা খুলেছিল। কিন্তু আহান একবারের জন্যও ভিতরে যাওয়ার চেষ্টা করেনি। যেখানে যেভাবে বসা ছিল চুপচাপ সেখানে সেভাবেই বসে রইল। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন একটা পাথর হয়ে গেছে। মোনা খান আর মীরা রহমানকে বের হতে দেখে সবাই উদ্বিগ্ন চাহনিতে ওনাদের দিকে তাকাল। আহান বসা থেকে দাঁড়িয়ে মোনা খানকে উদ্দেশ্য শান্ত কণ্ঠে বলল, মা মেঘের এখন কি অবস্থা? আহানের এমন শান্ত স্বরের প্রশ্ন শুনে মীরা রহমান আর মোনা খান দুজনেই বেশ অবাক হলেন। ওনারা ভেবেই পাচ্ছেন না যে ছেলে এতক্ষণ এত চিল্লাচিল্লি করেছে সে হঠাৎ করে এতটা শান্ত স্বরে কথা বলছে কিভাবে? তাহলে কি এটা ঝড় আসার আগের নিস্তব্ধতা? ওনাদের এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আহান বলল, কি হলো মা, কথা বলছো না কেন? আহানের কথায় ওনাদের দুজনের হুঁশ ফিরে আসে।
মোনা খান একটু মলিন হেসে বলে, আল্লাহর অশেষ রহমতে মেঘ এখন আউট অফ ড্যানঞ্জার। আপাতত আর লাইফ রিস্কটা নেই। মোনা খানের কথা শুনে সবাই একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মীরা রহমান আহানের কাছে এগিয়ে এসে ভাঙা গলায় বললেন, বাবাই ভিতরে গিয়ে মেঘকে দেখে আয় যা। কিন্তু কোনো কথা বলবি না। ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ও এখন ঘুমাচ্ছে। মীরা রহমানের কথাটা কানে আসতেই আহানের চেহারায় স্পষ্ট রাগের ছাপ ফুটে উঠল। ও কাঠ কাঠ গলায় বলল, আমি এখন মেঘের সামনে যাব না মামুনি। আমার পরিটার গায়ে যারা আঘাত করার স্পর্ধা দেখিয়েছে তাদের আগে উচিত শিক্ষাটা দিয়ে আসি। তারপর আমি আমার মেঘের সামনে যাব। কথাটা বলেই আহান সামনের দিকে হাঁটা দিল। ওর পিছনে পিছনে আহির, মিহির, অভি, হিয়ান ওরাও গেল। মীরা রহমান ওদের যাওয়ার দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লেন। উনি জানেন আহান এখন জেরিন আর আবিরের সাথে কি করতে যাচ্ছে। অন্য সময় হলে হয়তো উনি আহানকে আটকে দিতেন। কিন্তু আজকে আহানকে আটকাবেন না। কারণ জেরিন এতদিন যত ভুল করেছে সব উনি মাফ করে দিয়েছেন। ভেবেছেন অল্প বয়স তাই হয়তো না বুঝেই ঝোঁকের বসে ভুলগুলো করে ফেলেছে। কিন্তু ভুল করতে করতে জেরিন কিনা শেষ পর্যন্ত ওনার মেয়েটাকে মেরাই ফেলতে চাইল। ছোটবেলা থেকে উনি জেরিনকে এত স্নেহ, আদর, যত্ন দিয়ে বড় করলেন। অথচ জেরিন এত আদর, যত্ন, ভালোবাসার প্রতিদান কিনা ওনার মেয়ের রক্ত ঝরিয়ে দিল। আসিফ খান, আজম রহমান সহ প্রায় সব আত্মীয় স্বজনেরা ড্রয়িং রুমে বসে আছে। সন্ধ্যা থেকে ওনাদের কারো পেটে এক ফোঁটা পানিও পড়েনি। মেঘের টেনশনে সবাই খাওয়ার কথা ভুলেই গিয়েছেন। এইমায় মোনা খান আর মীরা রহমান এসে জানালেন মেঘ এখন সুস্থ আছে। সেটা শুনে সবার টেনশন অনেকটা কমল। আসিফ খান আর আজম রহমান বসা থেকে উঠে দাঁড়ালেন। উদ্দেশ্য মেঘকে দূর থেকে একবার দেখেই চলে আসবেন। ওনারা সামনে এগিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাবেন তার আগেই ওনাদের কানে চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে এলো। ওনারা চমকে সামনে তাকাতেই দেখলেন মিহির জেরিনের চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে নিচে নিয়ে আসছে। তার পিছনে আহির আবিরের কলার চেপে ধরে ওকে টানতে টানতে নিয়ে আসছে। আর ওদের পিছনে পিছনে নামছে হিয়ান, আহান আর অভি। আহানের হাতে একটা রিভলভার। ড্রয়িং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। মিহির আর আহির নিচে নেমে সবার সামনে আবির আর জেরিনকে ফ্লোরে ছুঁড়ে মারল। জেরিনের মা চিল্লিয়ে বলল, এসব কি হচ্ছে? তোমরা কোন সাহসে আমার মেয়ে জামাইয়ের গায়ে হাত দিয়েছ? তোমাদের তো আমি পুলিশে দিব। কথাটা বলে জেরিনের মা দৌড়ে এসে জেরিনকে ধরতে যাবে তার আগেই অভি এসে ওনার হাত ধরে টেনে নিয়ে গিয়ে দূরে ছুঁড়ে মারল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে থাকুন। একদম সামনে এগোনোর চেষ্টা করবেন না। অভি জেরিনের মাকে এতটাই জোরে ছুঁড়ে মেরেছে যে উনি ফ্লোরে পড়ে গিয়ে কোমরে ভীষণ ব্যথা পেয়েছেন। উনি কোমরে হাত দিয়ে আজম রহমানকে উদ্দেশ্য করে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আজম এসব কি হচ্ছে? তোর সামনে ওরা আমাকে মারছে, আমার মেয়েকে মারছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? ওদের কিছু বলছিস না কেন? ওনার কথাটা শেষ হতেই আহান রেগে চিল্লিয়ে বলল, আজকে কেউ কিচ্ছু বলবে না। অনেক শুনেছি সবার কথা। আজকে আমি বলবো আর সবাই আমার কথা শুনবে। সবাই নিজেদের জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে চুপচাপ দেখে যাও। যদি কারো মুখ থেকে একটা টু শব্দও বেরিয়েছে তাহলে সেটাকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলব। আহানের চিৎকারে ওখানে উপস্থিত সব মানুষ কেঁপে উঠল। সবার চোখে মুখে ভয়ের ছাপ। ওকে আগে কখনো কেউ এতটা রেগে যেতে দেখেনি। আহানের রাগ বেশি হলেও ও সহজে নিজের রাগ প্রকাশ করে না। অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও ও নিজের রাগকে কন্ট্রোল করতে পারে। তবে একবার রেগে গেলে কাকে কি বলে নিজেরই হুঁশ থাকে না। অবির আর জেরিন যেখানে পড়ে আছে আহান সেখানে গিয়ে ঠিক ওদের দুজনের মাঝখানে দাঁড়াল। তারপর শান্ত স্বরে বলল, তো মিসেস রহমান ইন্দ্মি রহমান তখন ওই রুমে কি হয়েছিল সবটা শুরু থেকে আমাকে বলুন। জেরিন কিছু বলার আগেই আবির কাপা কাপা কণ্ঠে বলল, তেমন কিছুই হয়নি, আসলে ওই একটু আর কি। আবির কথাটা শেষ করতে পারল না তার আগেই আহান জোরে ওর পেটে একটা লাথি মারল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তেমন কিছুই হয়নি তাহলে ওর গায়ে এতগুলো মারের দাগ আসলো কোথা থেকে? কে মেরেছে ওকে তুই? বলেই আহান আবিরের কলার ধরে দাঁড় করিয়ে ওর নাকের উপর পরপর দুইটা ঘুষি মারল। তারপর চেঁচিয়ে বলল, আজ অবধি আমি যার গায়ে একটা ফুলের টোকাও দেইনি, তুই কোন সাহসে তাকে এতটা আঘাত করলি? আহান আবার মারতে যাবে তার আগেই আবির চেঁচিয়ে বলল, মেঘনাকে আমি মারিনি, ওকে জেরিন মেরেছে। আর সিঁড়ি দিয়ে ধাক্কাটাও জেরিন দিয়েছিল।
আবিরের কথা শুনে কয়েকজন ছাড়া সবাই বেশ অবাক হল। মেঘকে তখন ধাক্কাটা জেরিন মেরেছিল সেটা অনেকেই দেখেছে, কিন্তু এত হুড়োহুড়ির মধ্যে ব্যাপারটা সবার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। রুমের মধ্যে যা যা হয়েছিল সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত আবির গোড়গোড় করে বলে দিল। মানে বলা যায় যে এক প্রকার জেরিনের ঘাড়ে সব দোষ চাপিয়ে দিল। সবটা শুনে আহান আবিরকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিয়ে জেরিনের দিকে এক পা করে এগিয়ে যেতে লাগল। আহানকে এগিয়ে আসতে দেখে জেরিন বসা অবস্থায় পিছাতে পিছাতে বলল, আমি শুধু মেঘকে মারিনি। মেঘ অন্যায় করেছে তাই ওকে মেরেছি। জেরিনের কথা শুনে আহানের পা দুটো থেকে গেল। ও জেরিনের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, মেঘ অন্যায় করেছে মানে? জেরিন মনে একটু সাহস জুগিয়ে বলল, মেঘ আবিরকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে। বলেছে আবির আমাকে ডিভোর্স দিয়ে যেন ওকে বিয়ে করে। আবির সেই প্রস্তাবে রাজি হয়নি তাই মেঘ ওকে 4টা চড়ও মেরেছে। শুধু তাই নয়, আপনার ছোট ভাইয়ের সাথেও মেঘের অবৈধ সম্পর্ক আছে। জেরিনের কথা শুনে আহান হো হো করে হেসে দিল। হাসতে হাসতে গিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। ওকে দেখে মনে হচ্ছে কেউ ওর সামনে এই বছরের সেরা জোকসটা বলে দিয়েছে। আহানকে এভাবে হাসতে দেখে জেরিন একটু ভ্যাবাচ্যাগা খেয়ে গেল। ও ভেবেছিল আহান হয়তো মেঘকে ভুল বুঝবে, কিন্তু তা না করে উল্টে এভাবে পাগলের মতো হাসছে। জেরিন বসা থেকে দাঁড়িয়ে আহানের সামনে গিয়ে বলল, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? 1 মিনিট ওয়েট করুন, আমি আপনাকে প্রুফ দিচ্ছি। আমি নিজের চোখে সবকিছু দেখেছি আর পিকও তুলেছি। কথাটা বলেই জেরিন আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে এক দৌড়ে উপরে চলে গেল। আহিরের ইচ্ছে করছে এক্ষুনি জেরিনের কলিজাটা টেনে ছিঁড়ে ফেলতে। শেষ পর্যন্ত ওর কলিজার টুকরো বোনটার সাথে ওর নামের বাজে কথা রটাচ্ছে। এই মেয়েকে তো ও আজকে কিছুতেই ছাড়বে না। জেরিন যেভাবে দৌড়ে গিয়েছিল সেভাবেই আবার দৌড়াতে দৌড়াতে ফিরে এলো। ওর হাতে একটা লেডিস হ্যান্ডব্যাগ। জেরিন এসে আহানের সামনে দাঁড়িয়ে ব্যাগটা খুলে কিছু পিক বের করে সেগুলো আহানের হাতে দিল। পিকগুলো দেখে আহানের মাথায় রক্ত উঠে গেল। ও বসা থেকে দাঁড়িয়ে একটা করে সব পিক দেখতে লাগল। আহানকে এভাবে রেগে যেতে দেখে জেরিন একটা বাঁকা হাসি দিল। ওর ঔষধে কাজ দিয়েছে তাহলে। জেরিন ওর চেহারার এক্সপ্রেশনটা অসহায়ের মতো বানিয়ে বিনয়ী কণ্ঠে বলল, দেখলেন তো আমি মিথ্যা কথা বলছিলাম না। মেঘ সত্যিই একটা বাজে মেয়ে। আমি নিজে ওই দিন ওকে আবিরের সাথে দেখেছি। তবে ওদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম তাই ওরা কি কথা বলেছে সেটা শুনতে পাইনি। মেঘ রুম থেকে বের হওয়ার পর আমি ওর পিছু নেই, এসে দেখি ও আপনার ভাইকে জড়িয়ে ধরে আছে। তার আগে আমি ওকে আপনার সাথেও ক্লোজ অবস্থায় দেখেছিলাম। সেই পিকগুলো ওখানে আছে, চেক করুন। তখন বিয়ে বাড়িতে অনেক লোক ছিল তাই আমি নিজের রাগটা কন্ট্রোল করে নিয়েছিলাম। কিন্তু আজকে সন্ধ্যায় আবির যখন আমাকে ডিভোর্সের কথা জানায় তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছিল। আমি রেগে গিয়ে ভাঙচুর শুধু করি। তখন আবির আমাকে বলে এগুলো নাকি মেঘ ওকে বলতে বলেছে। মেঘ নাকি ওকে হুমকি দিয়েছে। বলেছে যে আবির যদি আমাকে ডিভোর্স না দেয় তাহলে ও সুইসাইড করবে। জেরিনের কথা শুনে সবাই হতবাক হয়ে গেছে। জেরিন কথাগুলো এমনভাবে বলেছে যে কেউ কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হবে। আহান এখনও পিকগুলোর দিকে তাকিয়ে আছে। জেরিন আবারও বলল, আবিরের কথা প্রথমে আমার একদম বিশ্বাস হয়নি, কিন্তু মেঘের গলায় এই অক্ষরের লকেট দেখে আমি ওর কথা বিশ্বাস করতে বাধ্য হই। তাই রাগের মাথায় মেঘকে মেরেছিলাম। তখন কি করেছি আমি নিজেই জানি না। আর আপনি একবার এটা ভাবুন, একটা মেয়ে কতটা বাজে হলে একসাথে 3টা ছেলের সাথে রিলেশন রাখতে চায়। জেরিন কথাটা শেষ করার সাথে সাথে আহান ঠাটিয়ে জেরিনের গালে একটা চড় মারল। আচতকা এভাবে চড় মারায় জেরিন ছিটকে ফ্লোরে পড়ে যায়। আহান রেগে চিল্লিয়ে বলে, তোর সাহস হয় কি করে আমার সামনে দাঁড়িয়ে আমার মেঘকে বাজে মেয়ে বলার? তোকে তো আজকে। কথাটা বলেই আহান জেরিনের 2 পায়ে দুটো শুট করল। জেরিন যন্ত্রণায় চিৎকার করছে। ওর মা বাবা দূরে দাঁড়িয়ে কাঁদছে। রক্তে ফ্লোর ভেসে যাচ্ছে। সবাই সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কিন্তু কারোরই কিছু করার নেই। আহান চিল্লিয়ে বলল, ওই এ অক্ষরের লকেট আবিরের নামের নয়, ওটা আমার নামের লকেট। ওই লকেটটা আমি মেঘকে কিনে দিয়েছিলাম। আর তুই কিছু না জেনে না বুঝে আমার মেঘকে আঘাত করে ফেললি। এত বড় কলিজা তোর? জেরিনের পায়ের যেখানে গুলি লেগেছে আহান নিজের পা দিয়ে সেখানে চেপে ধরে বলল, তোর কি আমাকে আবিরের মতো বলদ মনে হয় যে তুই যা বলবি আমি তাই বিশ্বাস করে নেব? 4 বছর আগে তুই আমার মেঘকে সবার সামনে অপমান করেছিলি। কতগুলা এডিট করা পিক দেখিয়ে মেঘকে দুশ্চরিয়া প্রমাণ করেছিলি।
আর সবাই তোর কথা বিশ্বাস করেছিল। একটা বারও কেউ খোঁজ নিয়ে দেখার প্রয়োজন মনে করেনি যে ওই পিকগুলো আসল নাকি নকল। আর আবির তো আমার মেঘের গায়ে হাত পর্যন্ত তুলেছিল। তবে বিশ্বাস কর, সে সবের জন্য তোদের দুজনকে আমি মাফ করে দিতাম। কিচ্ছু বলতাম না তোদের, কারণ তোদের জন্যই আমি আমার মেঘপরীকে আবার খুঁজে পেয়েছিলাম। কিন্তু তারপর তোরা যা যা করেছিস তার জন্য তোদের ক্ষমা করার প্রশ্নই উঠে না। আর কালকে তো সব লিমিট ক্রস করে ফেলেছিস। লাইফের সবথেকে বড় ভুলটা কালকে করে ফেলেছিস। আর এর জন্য তো তোদের শাস্তি পেতেই হবে। জেরিন পায়ে ব্যথায় চিল্লিয়ে কাঁদছে। আহান ওর পায়ের উপর থেকে নিজের পা সরিয়ে আহিরের সামনে গিয়ে দাঁড়াল। তারপর শক্ত কণ্ঠে বলল, জেরিন, যে পিকগুলো আমাকে দিয়েছিল ওগুলো একদম রিয়েল। আর আবিরের সাথে কথা বলে রুম থেকে বের হবার পর মেঘ সবার প্রথমে তোর সাথে কথা বলেছে। তার মানে ওই দিন আবিরের সাথে মেঘের কি কথা হয়েছিল সেটা তুই কিছুটা হলেও জানিস। আর পিকগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তুই কিছু একটা নিয়ে ভীষণ রেগে আছিস। এইবার বল ওই দিন কি হয়েছিল। দেখ, আমি মেঘকে অনেক বিশ্বাস করি। আমি জানি ও কখনো কোনো ভুল কাজ করতে পারে না। কিন্তু এখানের কোনো মানুষ যাতে আমার মেঘের দিকে আঙুল তুলতে না পারে, তাই সত্যিটা সবার শোনাটা জরুরি। আহানের কথা শুনে সেদিন যা যা ঘটেছিল সবটা আহির বলে দিল। সবটা শোনার পর আহান আরও রেগে গেল। ও আবিরের কাছে গিয়ে ওকে ইচ্ছে মতো মারতে লাগল। তারপর ওর গার্ডকে ফোন করে এনে আবির আর জেরিনকে নিয়ে ওদের গোডাউনে চলে গেল। সাথে মিহির, আহির, অভিও গেল। সারা রাত কেউ ঘুমাতে পারেনি। সবাই ড্রয়িং রুমেই ওভাবে বসেছিল। সকাল 7টার দিকে আহান, আহির, মিহির আর অভি বাড়িতে ফিরে এলো। এসেই আহান কোনো কথা না বলে টিভি অন করল। টিভি অন করতেই সবার কানে ভেসে এলো, ভোর 4টার সময় পুলিশ একটা গোডাউন রেড দিয়ে প্রায় কয়েক কোটি টাকার ড্রাগস আটক করে। সাথে অবৈধ আর্মস আর বোম বানানোর ফর্মুলাও ছিল। গোডাউনটা আর কারো নয়, বিজনেসম্যান আবির রহমানের। গোপন সুয়ে জানা গেছে আবির রহমান এবং তার স্ত্রী বহু বছর ধরে ওই গোডাউনে বসেই ওনাদের অবৈধ বিজনেস চালাতেন। কালকে রাতে পুলিশের কাছে সব প্রমাণ আসার পর ওনারা গিয়ে গোডাউনে অ্যাটাক করেন। আবির আর ওনার স্ত্রী পুলিশের হাত থেকে পালাতে চেয়েছিলেন, কিন্তু তার আগেই পুলিশের গুলিতে ওনারা আহত হন। পুলিশ এখনও ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি জানতে পারা যাবে এর সাথে আর কারা কারা যুক্ত ছিল। এইটুকু শোনার পর সবাই টিভির স্ক্রিনের দিকে চোখ রাখল। দেখল জেরিন আর আবিরকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে। দুজনের অবস্থাই ভীষণ খারাপ। ওদের সারা শরীরে মারের দাগে পুরো নীল হয়ে গেছে। ওদের দেখে সবাই আঁতকে উঠল। এইটুকু সময়ে কি অবস্থা হয়েছে দুজনের। আবির মা আর জেরিনের মা হাউমাউ করে কেঁদে দিলেন। আহান টিভিটা অফ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়তো তোমাদের মনে হতেই পারে ওদের আমি ফাঁসিয়েছি। হ্যাঁ, এই সব কিছু আমার করানো, কিন্তু ড্রাগসের ব্যাপারটা একদম সত্যি। আহানের কথা শুনে সবাই অবাক চোখে ওর দিকে তাকাল। আহান বলল, আবিরের উপরে আমার অনেক আগে থেকেই টার্গেট ছিল। আমি জাস্ট ওর থেকে ছোটখাটো একটা প্রতিশোধ নিতে চেয়েছিলাম, তাই ওর পিছনে লোক লাগিয়েছিলাম। কিন্তু এভাবে কেঁচো ঘুরতে যে কেউটে বেরিয়ে যাবে সেটা একদমই ভাবিনি। কিছুদিন আগে আমার লোকেরা এসে জানায় আবির 4 বছর ধরে ড্রাগসের বিজনেস করছে। বাহিরের দেশ থেকে ড্রাগস এনে এই দেশে সাপ্লাই করে। এইসব কিছুর সাথে জেরিনও যুক্ত আছে। তারপর থেকে আমি ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে থাকি। আর এই কে সব কিছু পেয়েও যাই। ভেবেছিলাম সব প্রমাণ সহ ওদের দুজনকে পুলিশে দিয়ে দিব, কিন্তু ওরা এমন একটা কাণ্ড করে ফেলল যে ওদের না মেরে পারলাম না। আহানের কথা শুনে সবাই মাথায় হাত দিয়ে বসে রইল। ওরা দুজন মিলে এত বছর ধরে এইসব করে যাচ্ছে আর ওনারা কেউ কিছু জানতেই পারলেন না। আহান একটা বাঁকা হাসি দিয়ে বলল, বাই দা ওয়ে, আর্মস এবং বোমের ফর্মুলাগুলো আমার সাজানো। আসলে ভাবলাম ওরা ড্রাগসের ব্যবসা করে এত মানুষের ক্ষতি করেছে, কত মায়ের কোল খালি করেছে, কত শত স্টুডেন্টদের জীবন ধ্বংস করে দিয়েছে। ওদের সামান্য কয়েক বছর জেল খাটালে কিছু হবে না, তাই টেরোরিস্ট সাজিয়ে যাবজ্জীবনের জন্য কারাগারে পাঠানোর ব্যবস্থা করলাম।